ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষা প্রথম অঙ্কতে যেটা বলা আছে যে দুই বন্ধু একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা হিসাব করে লিখতে বলা আছে। তো এখানে তাহলে লিখব যে আসল ব্র্যাকেটে পি লিখব সমান কত 15,000 টাকা। আচ্ছা, আর সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান 12%। আর এখানে সময় কত বলা আছে, সময় টি সমান 4 বছর। তাহলে যে ফর্মুলাটি আছে যে আই সমান পিটিআর বাই 100 এটা এখানে প্রয়োগ করব। অতএব আই সমান পি টি আর বাই 100। তাহলে পি কত 15,000 গুণিত টি, টি হচ্ছে 4 গুণিত আর হচ্ছে 12 বাই 100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে উপরে কি থাকছে 4 15 60, 4 15 গুণ করলে 60, এখানে একটা 0 আর গুণিত 12 সমান 6 12 72, 7,200 টাকা। ঠিক আছে, এটাই হলো নির্ণয় সরল সুদ। ঠিক আছে, তাহলে সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সরল সুদ কষা সেখানে যে দেখে নেবে। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার যে 2 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা হিসাব করতে বলেছে। তাহলে এখানে প্রথমেই যেটা করব সময়টা হিসাব করে নেব। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যতদিন হবে সেটা থেকে একদিন সময় বাদ দিতে হবে, কারণ সরল সুদ কষার অঙ্কগুলির ক্ষেত্রে যত সময় বলা থাকবে এখানে মাস ধরে সেক্ষেত্রে একদিন বাদ দিতে হয়। তাহলে এখানে মোট সময়, তাহলে মোট সময় কি সমান এটা কত, তাহলে 1 জানুয়ারি, জানুয়ারি হচ্ছে 31 প্লাস তারপর হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কত যেহেতু এটা 2005 সাল ডিপিআর নয় কাজে ফেব্রুয়ারি মাস হবে 28, তাহলে 28। ঠিক আছে, তারপর হচ্ছে মার্চ 31, তারপর হচ্ছে এপ্রিল 30, তারপরে মে, মে কত মে মাসের কত পর্যন্ত বলা আছে 27। তো এটা আমি 27 পর্যন্তই প্রথমে নিচ্ছি, নিয়ে একদিন বাদ দেবো -1। ঠিক আছে, এতদিন আর নাহলে ওইভাবে না করলে 27 দিন না নিয়ে 26 দিন নিতাম। তাহলে এটা কত হচ্ছে 7 একে 8, 8 একে 16, আর একে 17, 7 হাতে 1, 2 একে 3, 3 দিনে 6, 6 দিনে 9, 9 দিয়ে 11, 12 তারিখ 14, 147 মাইনাস 1 এতদিন সমান 146 দিন। ঠিক আছে, এটা হলো সময়। তাহলে সরল সুদ কষার অঙ্কের ক্ষেত্রে সময়টাকে সবসময় বছরে রাখতে হবে। তাহলে 146 দিন সমান কত বছর, এটা বাই 365 করে দিলেই হয়ে যাবে। তাহলে সমান 146 বাই 365 বছর, এটা গেল সময়। এরপরে কি বলা আছে, আসল বলে দিয়ে আছে, আসল পি সমান 2000 আর সুদের হার আর সমান 6%। তাহলে আমাকে সুদ বের করতে বলেছে, আই সমান পিটিআর বাই 100 বসিয়ে দেবো। অতএব সমান আই সমান পিটিআর বাই 100, পি কত 2000 গুণিত টি, টি মানে সময়, সময় হচ্ছে কত 146 বাই 365 গুণিত আর, আর কত 6 বাই 100। তো এইটা নিচে 365 নিচে লিখে দিলেও হতো, কিন্তু এটা বোঝাবার সুবিধার জন্য আমি এটা লিখিনি। দেখো এটা নিচে কি ভগ্নাংশের আকারে কি উপরেও দুটো থাকবে লব হর, নিচেও থাকবে লব হর। এখানে নিচে কি আছে লব আছে হর নাই, তাহলে 100 বাই 1 করছে। তাহলে উপরটা আমার কি করে থাকছে, উপরটা থাকছে 2000 গুণিত 146 গুণিত 6 বাই 365, আর নিচে হচ্ছে
100/1। ঠিক আছে, এটা এবারে ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করলেই হয়ে যাবে। তাহলে এটা 2000 গুণিত 146 গুণিত 6 গুণিত লাস্ট ফার্স্ট ইন্টু লাস্ট 1/365 গুণিত 100 সেকেন্ড ইন্টু থার্ড। ঠিক আছে, এইভাবে করা হবে বলে রেখেছি। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, 0 0 কেটে দিলাম। আচ্ছা, এবারে কি থাকছে 365 আর 146। এটা দেখো 73 দুগুণে হবে 146, 2 73, আর 73কে 5 দিয়ে গুণ করলে হবে 365। 2 73 দুগুণে 146, আর 73কে 5 দিয়ে গুণ করলে হবে 365 হয়ে গেল। আর এখানে আছে 20, 5 4 4 5 20, 4 দুগুণে 8, 6 48, 48 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 48 টাকা। ঠিক আছে, সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেন। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 3 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত তা নির্ণয় করতে বলছে। তো সববৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ কত হচ্ছে সেটা হিসাব করতে বলেছে। তাহলে এখানে কি বলা আছে, প্রথমেই সরল সুদের হার। হার সমান কত, 8.13% সমান 324 আর 25, 25/3%। আচ্ছা, আসল আসল পি সমান 960 টাকা। এরপরে হচ্ছে সময়, সময় টি সমান 1 বছর 3 মাস। সমান 1 প্লাস 3/12 এত বছর। যেহেতু 3 মাস সমান 1 বছর সমান 12 মাস, কাজেই 3 মাস সমান 3/12, 3 4 12 সমান 4 4 4 আর 5। তাহলে সমান এটা কত হচ্ছে 4 আর 5, এটা কি না 5 এর 4 বছর। ঠিক আছে, তাহলে এখানে সরল সুদ বের করব। সরল সুদ নির্ণেয়, এটা I সমান PTR/100। তাহলে PTR/100, পি কত, পি 960 গুণিত টি, টি কত 5/4 গুণিত আর, আর কত 25/3 বাই 100। তা আগের অঙ্কের মতো 2011 অঙ্কের মতো তার লব হর করবো। এর নিচে কিছু নাই মানে এক ধরছি, উপরটাই যা আছে। তাহলে উপরে কি থাকছে, তাহলে এটা যাচ্ছে 960 গুণিত 5 গুণিত 25 বাই 4 গুণিত 3 বাই 100/1। তাহলে এটা যাচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট 960 গুণিত 5 গুণিত 25 বাই 4 গুণিত 3 গুণিত 100। তাহলে এটা কাটাকাটি করবো কিভাবে, 0 0 5 5 দুগুণে 10 হয়ে গেল। এবারে 2 48 দুগুণে 96, তারপরে আছে 4 4 12 48, 3 3 4 12, 4 গুণিত 25 সমান 100 টাকা। তাহলে আসল ছিল 960 টাকা, তার সাথে 100 টাকা সরল সুদ হয়েছে। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে সববৃদ্ধি মূল 960 প্লাস 100 টাকা। অতএব সববৃদ্ধি মূল সমান 960 প্লাস 100 সমান 1060 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে ওখানে যে দেখে নেব। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 4 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন।
2 বছর পরে সরল সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করতে বলেছে। তো তাহলে এখানে উৎপলবাবুর ধার নেওয়ার টাকা অর্থাৎ আসল, এটা ব্র্যাকেটে পি সমান 3,200 টাকা, বার্ষিক সরল সুদের হার আর সমান 6%, সময় টি সমান 2 বছর। তাহলে নির্ণেয় সরল সুদের হার আই সমান পিটিআর বাই 100। নির্ণেয় সরল সুদ, এটা ব্র্যাকেটে আই দি পিটিআর বাই 100। তাহলে পি কত 3,200, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 6 বাই 100। তাহলে এটা 0 0 0 0 কেটে গেল। তাহলে এটা কি যাচ্ছে 32 গুণিত 7 গুণে 12। তাহলে এটা করলে কত হবে 12 দুগুণে 24, 4 হাতে 2, 3 12 36, 36 আর 2 37, 38, 384 টাকা তার সরল সুদ হচ্ছে। তাহলে কোশ্চেনে বলে দিয়ে আছে যে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে তাকে শোধ করতে হবে, অতএব 2 বছর পর উৎপল বাবুকে সুদে আসলে শোধ করতে হবে সমান 3,200 প্লাস 384 টাকা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3,584 টাকা। ঠিক আছে, তাহলে 4 অঙ্কটা হয়ে গেল। আর সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 6 নম্বর অঙ্কে যেটি বলা আছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান 12% আর সুদ আছে আর সমান 378 টাকা। এবারে তাকে সুদটা কিভাবে দিতে হয় না প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাসে 378 টাকা, তার মানে বছরে কত টাকা সুদ দিতে হয়। তাহলে এখানে সময় টি সমান, এখানে যেহেতু এক মাসে 378 টাকা, তো সময়টাকে সবসময় বছরে পরিণত করতে হবে। তাহলে 1 মাস সমান কত 1/12 বছর, 1/12 বছর সময় হয়। এবারে আমাকে বলেছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানে লিখে নেব যে ধরিলাম তিনি x টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, ধরিলাম গৌতম x টাকা ধার নিয়েছিলেন। তাহলে এইটাই টি, আসল টি সমান x। তাহলে আসল সমান x টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে যে এই আসলটা। তাহলে ফর্মুলা কি জানি, আমরা জানি I সমান পিটিআর বাই 100। ঠিক আছে, সেখান থেকে কি লিখতে পারবো পি সমান 100 গুণিত আই, পি মানে আসলটা চাই, 100 গুণিত আই বাই টি আর, টি গুণিত আর। তো এখানে তাহলে বা টি এর জায়গায় এক্স হবে। ঠিক আছে, তো এটা সমান হচ্ছে 100 গুণিত আই হচ্ছে 378 বাই টি আর, টি হচ্ছে 1/12 গুণিত আর, আর কত আছে 12। ঠিক আছে, এই 12 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 3 7 বা এই 12টা উপরে লিখে করলেও কাটাকাটি হবে। এটা যেহেতু 1/12 ইন্টু 12 আছে, কাটি কেটে গেল। তাহলে 37,800 টাকা। তাহলে গৌতম এত টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, তো সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে যে সরল সুদ কষার যে প্লেলিস্ট আছে এই চ্যানেলে সেখানে যে দেখে নেবেন।
ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বসে থেকে 2 সরল সুদ গজার 5 নম্বর অঙ্ক যেটা বলা আছে যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন? তাহলে এখানে ধরে নেব যে মনে করি তিনি x টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? তাহলে এই কথাটা লিখবে, মনে করি শোভাদেবী ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে আসল p সমান হলো x টাকা, তারপর হচ্ছে সরল সুদের হার r সমান 5.25%, আর সময় t সমান 2 বছর, ঠিক আছে? তাহলে আমার এখানে চেয়েছে যে আসল বের করতে হবে। এখন যে সমীকরণটা জানি সেটা থেকে কি লিখবো? তো আমরা জানি I সমান PT R বাই 100, ঠিক আছে? তাহলে I সমান এখানে 840 বলে দিয়ে আছে। 840 যেটা আইডি ইন্টারেস্ট সমান P, P এর জায়গায় কি X, P সমান X গুণিত T সমান কত 2 গুণিত R সমান কত 5.25 বাই 100। এবারে এই দশমিকটা উঠে গেলে নিচে হয়ে যাবে 100। তাহলে আমার x বার করতে হবে, বা x সমান এগুলো উপরে উঠে যাবে 840 গুণিত 100 গুণিত 100 বাই 2 গুণিত 525, ঠিক আছে? তো যখন আসল বার করতে বলবে এখানে একবারও লিখে দিতে পারবো যে আসল p সমান 100 গুণিত I বাই TR, ঠিক আছে? এটা ডাইরেক্ট লিখে করে দিতে পারবো p এর জায়গায় x, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটা ফর্মুলাটা যখন মুখস্থ হয়ে যাবে ঠিকঠাক তখন এটা লিখতে, ঠিক আছে? এখন লিখতে হবে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে 525, আচ্ছা 2 50 দুগুণে 100, 2 25 দুগুণে 50, ঠিক আছে? এবারে 2 25 দুগুণে 50, 25 কে 21 দিয়ে গুণ করলে হবে 525, 25 কে 21 দিয়ে গুণ করলে হবে 525, আর 21 কে 4 একে 84, 21 4 4 একে 84 শূন্য, ঠিক আছে? 21 কে 40 দিয়ে গুণ করলে হবে 840। তাহলে এখানে কত থাকছে 40 গুণিত 2 গুণিত 100, 4 দুগুণে 8, আর 8 এর গায়ে 3টে শূন্য সমান 8000 টাকা, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে হবে যে তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছেন, ঠিক আছে? তাহলে 5 নম্বর অঙ্কটি হয়ে গেল। সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখি। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বসে দেখি 2 সরল সুদ কষার 6 নম্বর অঙ্ক যেটা বলা আছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে দেখতে বলেছে। তাহলে প্রথমে ধরে নেব যে ধরলাম নির্ণেয় আসল বা নির্ণেয় টাকা সমান x টাকা, ধরিলাম x টাকা, ঠিক আছে? আর সরল সুদের হার বলে দেওয়া আছে r সমান 6% আর সময় সমান 1 বছর। আচ্ছা সময় সমান 1 বছর নয়, সময়টা হচ্ছে t, যেহেতু সময়টাই বের করতে বলেছে, সময় সমান t। আচ্ছা এখানে নির্ণয়ের কথা বলা দরকার নেই, কারণ এটা যেহেতু সময়টা বের করতে বলেছে কাজেই ধরলাম আসল সমান x টাকা, ঠিক আছে? পি লেখার দরকার নেই। তো তাহলে এখানে সুদ সমান কত? আচ্ছা এখানে লিখবো যখন দ্বিগুণ হয়
তখন মোট টাকা সমান দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ, যেহেতু আসল সমান এক্স টাকা তাহলে এটা যাবে 2x টাকা। তাহলে সরল সুদ কত? সমান 2x, এটা হলো সুদ প্লাস আসল মাইনাস আসল x টাকা সমান x টাকা। তাহলে এটা ব্র্যাকেটে i দিতে হবে, i সমান, তাহলে আমি i পেয়ে গেছি, আসলটা হচ্ছে x টাকা, t হচ্ছে সময়, আর r হচ্ছে 6%। তাহলে আমি এখান থেকে t বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে i সমান p t r বাই 100, ঠিক আছে। আসল p সমান x টাকা, এটা রাখি দিবি। তাহলে এখান থেকে আমি কি চাই, আমার কোশ্চেনে আছে r চাই, এই t চাই। তাহলে বা 100 গুণিত i, ptr সমান 100 গুণিত i। তাহলে বা এর জায়গায় আমি লিখবো x সমান 100 গুণিত i বাই tr, ঠিক আছে। তাহলে এবারে লিখবো সমান 100 গুণিত i সমান কত, ইন্টারেস্ট x টাকা বাই t, কি হচ্ছে সময়। আচ্ছা, এটা t বের করতে বলেছে, তো tটা এখানে রাখ, t সমান x গুণ, tটাকে রেখে p আর টাকে নিচে করে দিলাম, ঠিক আছে। এটা p r করে দিই, তাহলে p এর জায়গায় x লিখে দেব, 100 গুণিত i বাই x গুণিত r। তাহলে 100 গুণিত i সমান ইন্টারেস্ট, আর 100 গুণিত x বাই x গুণিত r সমান কত আছে 6, x কেটে গেল, 3 দুগুণে 6, 2 50 দুগুণে 100, তাহলে 50/3 বছর। তাহলে এটাকে আমি ভাগ করলে কি হবে, 50 আর 3 দেখো 16 গুণে 2, 3 50, 3 16 48, আচ্ছা 3 1 3, 3 করলে 5 2 0, 3 6 18, 2 সমান 16 পূর্ণ 2 এর 3 বছর, ঠিক আছে। এটা চাইলে তাহলে অ্যান্সার হলো 16 পূর্ণ 2 এর 3 বছর, 2 এর 3 বছর। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16 পূর্ণ 2 এর 3 বছর পর দ্বিগুণ হবে, ঠিক আছে। ওটা নিজের মতো করে নেবে। আর সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নিন। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 8 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে যে সুদটা পাচ্ছে সেটার পরিমাণ আসলের 3/8 অংশ, 3/8 এত অংশ, ঠিক আছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে প্রথমে লিখবো যে ধরিলাম মান্নান মিয়া x টাকা ধার করেছিলেন, ধরিলাম মান্নান মিয়া x টাকা ধার নেন, ঠিক আছে। তাহলে আসল p সমান x। তাহলে তারপরে কি বলেছে যে সুদটা হচ্ছে আসলে 3/8 অংশ, তাহলে অতএব সরল সুদ i সমান 3/8x এত টাকা, ঠিক আছে। এরপর কি বলেছে যে কত দিনের জন্য, না 6 বছর পর, তাহলে সময় t সমান 6 বছর, ঠিক আছে। আমার কি বার করতে বলেছে, সরল সুদের হার। সমান r পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এখানে i সমান ptr বাই 100 ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। অতএব যে আমরা জানি বলবো, অতএব i সমান, আমার কি চাই, r চাই, i সমান ptr বাই 100 ইমপ্লাইজ আমরা r চাই, তাহলে r সমান 100 গুণিত i বাই p গুণিত t, ঠিক আছে। এখানে জায়গাটা লিখবো আসল p সমান x টাকা, ঠিক আছে, প্রথমে ধরা আছে। তাহলে এটা 100 গুণিত i কত, 3x বাই 8 বাই p গুণিত t,
টি কত, টি হচ্ছে আসল, আসল সমান কত এক্স গুণিত টি, টি মানে সময়, সময় কত 6। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশের কাটাকাটির ক্ষেত্রে কি হবে, উপরেও লব হবে নিচেও লব হবে। এটা যদি 8টা নিচে রেখে দিলেই হয়ে যাবে, কিন্তু যেভাবে করব তাহলে এটা উপরে কি থাকছে 100 গুণিত 3x/8 আর নিচে থাকছে 6x/1, কিছু নয় মানে 1। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 100 গুণিত 3x ফার্স্ট ইন্টু লাস্ট গুণিত 1, 1 আর না দিলেও হতো, 8 গুণিত 6x, 8 গুণিত 6x। ঠিক আছে, তাহলে x x কেটে গেল, এবারে কি থাকছে 3, 3 দুগুণে 6, 2, এবার হচ্ছে 2, 50 দুগুণে 100, 50, এবার হচ্ছে 4 দুগুণে 8, 25 দুগুণে 50, আর সমান 25-এর 4%। এবারে 25-এর 4টাকে ভাগ করলে কি হবে, 6 গুণে 1-এর 4%। ঠিক আছে, 4, 25, 4 ছক 24, তাহলে এটা কত হয়ে যাবে, সমান 6 গুণ 1-এর 4%। ঠিক আছে, তাহলে সরল সুদের হার আর সমান 6 গুণ 1-এর 4%। ঠিক আছে, হয়ে গেল। তাহলে সরল সুদ কোষের অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে ওখানে যেয়ে দেখুন। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত বর্ষ দেখি 2 সরল সুদ কষার 10-এর দাগের অঙ্কে যেটি বলা আছে যে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, এটা নির্ণয় করতে বলেছে। তো তাহলে এখানে আসল সমান কত বলে দেওয়া আছে, আসল আসল পি সমান 292 টাকা। ঠিক আছে, এরপরে সময়, সময় টি সমান, সুদ কষার অঙ্কে সময়কে সবসময় বছরে পরিণত করতে, তাহলে একদিন সমান কত, 1/365 বছর, একদিন সমান 1/365 বছর। এরপর হচ্ছে সরল সুদ 5 পয়সা, যেহেতু আসলটা টাকায় আছে কাজে এটাকে পয়সা রেখে টাকায় পরিণত করলাম, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, 5 পয়সা সমান 5/100 টাকা সমান 1/20 টাকা। ঠিক আছে, তাহলে এবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, আই সমান PTR/100। তাহলে আমরা এখানে কি চাই, এখানে আমরা আর বের করতে বলেছি, সরল সুদের হার কত, ধরিলাম সরল সুদের হার R%, ধরিলাম R%, অতএব আই সমান PTR/100 ইমপ্লাইজ আর সমান 100 গুণিত I/PT। ঠিক আছে, তাহলে এটা লিখবো কি হচ্ছে 100 গুণিত আই, আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 1/20। ঠিক আছে, বাই পিটি, টি কত, কি হচ্ছে আসল, আসল হচ্ছে 292 গুণিত টি, টি কত 1/365। তাহলে এটা কি হচ্ছে 100/20 আর নিচে হয়ে যাচ্ছে 292/365। ঠিক আছে, এটা এবার ঠিকঠাক কাটাকাটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে 100 গুণিত 365/292 গুণিত 20 বা 20 গুণিত 292, যেটা লিখলি। তাহলে এটা 20, 5 20 100 হয়ে গেল। ঠিক আছে, এবারে এটা কাটাকাটি দেখবো, এটা কত দিয়ে যাচ্ছে, দিলাম 27, এটা 3 দিয়ে যাবে, 3 12 36। আচ্ছা, এটা 73-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, দেখো 3 4 12 দিয়ে 1, 4 7 28, 29। ঠিক আছে, এটা 4 73 আর এটা হচ্ছে 5 73, 5 73 হচ্ছে 3 5 15, 5 7 1, 5 7 35 আর 36। ঠিক আছে, কাজে এটাই যাচ্ছে 5 5 25/4। ঠিক আছে, এটাকে 5 দিয়ে ভাগ করবে, এটা যেহেতু শেষে 5 আছে 5 দিয়ে ভাগ করবে, যেহেতু বলবে যে কাটাকাটিটা কিভাবে করা হচ্ছে। তো এটা যেহেতু শেষে 5 আছে, তো 5 আছে মানে হয় 3 দিয়ে ভাগ হবে না 5 দিয়ে হবে, 3 দিয়ে যেটা এটা হচ্ছে না, এটা 5 দিয়ে হবে, 5 দিয়ে ভাগ করলে হয় 5 73 365।
কাজে এটা যদি 73 দিয়ে যাচ্ছে আর এটাকেও 73 দিয়ে 4 দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কাটাকাটি করতে করতে অভ্যাস হয়ে যাবে। তাহলে এটা 25/4%। তাহলে আমার আর চেয়েছে, তাহলে 25-এর 4 মানে হলো 6 গুণ 71%। কারণ এই যে 25 4 4 ছক 24 6 গুণ 71%। ঠিক আছে, কাজেই 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে এখানে সরল সুদের হার হচ্ছে হবে কত? 6 গুণ 71%। ঠিক আছে, এর একটা ভালো অঙ্ক। এখানে শুধু কাটাকাটিটা একটু ঝামেলার আছে, তো ঝামেলা কিছুই নয়, এই 365-কে 5 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 9 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ তুলে নেন, তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা দিতে হবে? তাহলে এখানে যেটা হচ্ছে যে একজন কৃষক সমবায় থেকে টাকা নিতে পারে অথবা ব্যাংক থেকে নিতে পারে, কিন্তু দুটো জায়গায় তার যে সরল সুদের হারটা সেটা আলাদা। তাহলে তাকে কত টাকা করে দিতে হবে? তাহলে এখানে আসল সমান, প্রথমে লিখবো আসল। এগুলো যেটা নিজের মতো করে একটু ভালো করে গুছিয়ে লিখবে পরীক্ষার খাতার সময়। তো যে এখানে আসল সমান বা কৃষকের ধার করা ঋণের পরিমাণ আসল সমান 5,000 টাকা। ঠিক আছে, এবারে একদিকে হচ্ছে কি সমবায় সমিতি, সমবায় সমিতি, আর একদিকে হচ্ছে ব্যাংক। ঠিক আছে, এই 5,000 টাকা দুই জায়গা থেকে নিলে দু রকম তাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে সমবায় সমিতি থেকে নিলে এখানে পি সমান 5,000। আচ্ছা, তো এখানে আর সমান কত? এটা R1 দিচ্ছি। ঠিক আছে, সমবায় সমিতি থেকে নিলে কি বলেছে, এটা হচ্ছে 4%। আর ঠিক আছে, আর এইদিকে ব্যাংকও পি সমান 5,000, আর এখানেও সুদের হার R2, এটা লিখছি না, R2 লিখছি ডাইরেক্ট। R2 সমান 7.4%। ঠিক আছে, তো তাহলে আমাকে সুদ বের করতে বলেছে। সময় কত না, এটা 1 বছরে সময় কি সমান 1 বছর, এটা তো সময় কি সমান 1 বছর। ঠিক আছে, এটা দুটো আলাদা আলাদা ভাবে করতে পারি, আর তা না হলে এই যে সুদের হার এটাকে বিয়োগ করে একবারে করে দিলেও যে কত টাকা কম বেশি দিতে হয় সেটা হিসাবটা বেরিয়ে যায়। তো তাহলে এখানে অর্থাৎ এক্ষেত্রে সুদ সমিতিতে এখানে কত দিতে হবে, যেটা I1 লিখি, I1 সমান PTR/100। তাহলে পি কত? পি মানে আসল 5,000 গুণিত টি কত? 1 বছর, আর হচ্ছে 4/100, 200 টাকা। ঠিক আছে, এবারে ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা সমবায় সমিতির ক্ষেত্রে লিখব, আর এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে I2, এটা সমান কি লিখবো? PTR/100 কি 5,000 গুণিত T1 গুণিত 7.4/100। এবারে দশমিকটা তুললে নিচে হবে 10, কাটাকাটি করবো। তাহলে 3টে শূন্য আছে, 1 2 3, এখানে 1 2 3 কেটে গেল। কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, আর 5 7 35 আছে 36 37, 370 টাকা। তাহলে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে তাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে যদি সমবায় সমিতি থেকে নেয়, তাহলে বোঝা যাচ্ছে এখানে 170 টাকা বাঁচবে। অতএব সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 সমান 170 টাকা। ঠিক আছে, এবারে যেটা বলছিলাম যে এটা উত্তরটা ডাইরেক্ট করে দেওয়া যাবে, সেটা হচ্ছে যে সরল সুদের ডিফারেন্স। ঠিক আছে, তো ডাইরেক্টটাও দেখিয়ে দিচ্ছি। তো যখন ডাইরেক্ট করবো এখানে করবো যে সুদের হারের পার্থক্য
সমান 7.4 মাইনাস 4 কত পার্সেন্ট, তাহলে এটা কথা হচ্ছে 3.4%। 7.4 মাইনাস 4 4.0, ঠিক আছে, তাহলে কি যাবে এদিকে 4 এদিকে 4 3.4%। তাহলে তখন কি যাবে উত্তরটা একবার পেয়ে যাবে, যে তার সুদ বাবদ বাঁচবে সেটা হচ্ছে I সমান PTR বাই 100। তাহলে এটা তখন বাঁচবে, এখানে একবার ডাইরেক্ট লিখবো টাকা বাঁচবে, তাহলে এটা কত হবে P 5000 গুণিত T1 কিন্তু আর হচ্ছে 3.4 বাই 100, ঠিক আছে। এখানে একবারে 200 টাকাই বেরোবে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এই দশমিকটা উঠে গেলে নিচে একটা 10, তাহলে এই 0 0 কেটে গেল, তাহলে 5 গুণিত 34, 4 5 25 0 2, 3 5 15, 15 দিয়ে 1600, আচ্ছা 170 টাকা পাবে, 200 টাকা না 170। তাহলে এটা আগে তো অ্যান্সার বেরিয়েছিল, এটা একবারে এইরকম লিখে এভাবেও করতে পারো, ওটা যেমন আলাদা আলাদা করে পার্থক্যটা করেছি, এটা একবারে এটা সুদের হারের পার্থক্যটা লিখেও করে দেবে, ঠিক আছে। তাহলে 9 নম্বর অঙ্কটি হয়ে গেল। আর সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে সরল সুদ কষার, সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে থেকে 2 সরল সুদ কষার 12 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে আসল সমান কত, 400 টাকা, ঠিক আছে। আসল P সমান 400, বা এটা লিখবে যে ব্যাংকে জমা রেখেছিল 400 টাকা। সময় ধরি সময় T সমান সময় সমান T বছর, ঠিক আছে। সরল সুদের হার, সরল সুদের হার এটা আর সমান 10%, আর মোট কত টাকা ফেরত পেয়েছে 1200 টাকা। তাহলে সুদ প্লাস আসল সমান 1200, আর শুধু আসল কত 400 টাকা। অতএব সুদ I সমান 1200 মাইনাস 400 সমান 800 টাকা, ঠিক আছে। আচ্ছা এটা 800 টাকা ব্যাংকে জমা রেখেছে, এটা বাংলা হয়ে গেছে, এটা 800 টাকা জমা রেখেছে, তাহলে 1200 মাইনাস 800, তাহলে এটা 400, তাহলে সুদ হচ্ছে 400 টাকা। তাহলে এবার ফর্মুলায় অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তাহলে আমার কি চাই এখানে টাইম, তাহলে আমরা জানি কি I সমান PTR বাই 100, T সমান 100 গুণিত I বাই P গুণিত R সমান 100 গুণিত 800, I সমান 400, P সমান কত 800 গুণিত R সমান কত 10, ঠিক আছে। কাটাকাটি করলে হয়ে যাবে, তো 0 0 0 0, তারপরে 4 4 দুগুণে 8, এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম, এই 2 5 I, আচ্ছা এটা আমার T সমান 5 বছর। তাহলে এখানে বলবো ওই টাকা 5 বছরের জন্য জমা রাখা হয়েছিল, তারপরে সে সুদে আসলে 1200 টাকা ফেরত পেয়েছিল, ঠিক আছে। সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে থেকে 2 সরল সুদ কষার 11 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে তা হিসাব করতে বলেছে। কাজেই এখানে সময়টা চেয়েছে, তাহলে প্রথমে লিখবো ধরলাম সময়, নির্ণয় সময় সমান T বছর, T বছর। তাহলে আসল সমান কত, আসল P সমান 600 টাকা, আচ্ছা সুদ I সমান 168 টাকা, ঠিক আছে। সুদের হার 8%, তাহলে আমাকে সময় বার করতে পারছে। তাহলে আমরা জানি কি I সমান PT R বাই 100, ঠিক আছে। এখান থেকে একবারে কি পাবো, যেহেতু আমাকে R বার করতে বলেছে এই T, তাহলে ডাইরেক্ট লিখতে পারবো, অর্থাৎ T সমান 100 গুণিত I বাই P গুণিত R। তাহলে এটা কি হবে 100 গুণিত I কত আছে 168 বাই P কত 600, P গুণিত R কত 8,
ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে আনসার বেরিয়ে যাবে 0 0 0 0। এবার হচ্ছে 8, 8 দুগুণে 16, আর 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, আর এটা যাচ্ছে 2, 2 3 দুগুণে 6, 3 7 21, তাহলে হচ্ছে 7/2 বছর সময় চেয়েছে। 7/2 মানে 2 7 3 দুগুণে 6 সকলে 7 1 সমান 3 পূর্ণ 1 2 বছর। ঠিক আছে, তাহলে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, তাহলে ওটা লিখবে যে 3 পূর্ণ 1 2 বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। ঠিক আছে, সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 13 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো এখানে দেখো তাহলে প্রথমে কি বলা আছে, আসল প্লাস 7 বছরের সুদ 7,100 টাকা, তারপরে আছে আসল প্লাস 4 বছরের সুদ 6,200 টাকা। তাহলে এটা কি করব, এটা বিয়োগ করে নেব। তাহলে এখানে লিখবো বিয়োগ করে পাই, অতএব 3 বছরের সুদ সমান কত না, এটা যাচ্ছে বিয়োগ করলে হবে 900 টাকা, 0 0 900 টাকা। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 900/3 সমান 300 টাকা। ঠিক আছে, তাহলে এবারে এটা 1 বছরের সুদ, এবারে যেটা থেকে হিসাব করব তাহলে এই 4 বছরের সুদ আসল থেকে আমি সরল সুদের হারটা বের করবো। তাহলে এখানে আমি বের করবো 4 বছরে, তাহলে 4 বছরের সুদ সমান কত হয়ে যাচ্ছে, 300 গুণিত 4 সমান 1200 টাকা। তাহলে 4 বছরের আসল প্লাস সুদ হচ্ছে 6,200 টাকা, 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 1200 টাকা। অতএব এখানে লিখবো 4 বছরের সুদ আসল ধরে করলে 4 বছরের সুদ আসল ধরে, তাহলে এখানে হচ্ছে আসল প্লাস সুদ হচ্ছে 6,200 টাকা, সুদ হচ্ছে এত টাকা, তাহলে আসল সমান সেখানে সাইডে লিখবো আসল, এখানে যদি ব্র্যাকেটে দিয়ে দিই সমান কত যাচ্ছে, 6,200 মাইনাস 1200 এত টাকা, তাহলে এটা যাচ্ছে কত 5,000 টাকা। আসল সমান 5,000 টাকা। তাহলে আসল পেয়ে গেছি। এবার হচ্ছে সময়, সময় টি, টি সমান কত 4 বছর, আর ইন্টারেস্ট আই সুদ এটা সমান কত পেয়েছি 1200 টাকা। ঠিক আছে, তাহলে আমার কি সরল সুদের হার বের করতে বলেছে, তাহলে এটা আর সমান 100 গুণিত I/PT। কারণ তাহলে আমরা এখানে কি জানবো, তাহলে অতএব আমরা জানি I সমান PT R/100, তাহলে আমার চাই আর, এখানে সরল সুদের হার বের করতে হবে, আর সমান 100 গুণিত I/PT। ঠিক আছে, তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার তাহলে এটা সমান লিখবো, এটা আর সমান 100 গুণিত I, 100 গুণিত I, I হলো 1200 বাই PT, P কত 5,000 গুণিত T, T মানে সময়, সময় হলো 4, তাহলে এটা কাটাকাটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা দেখো শূন্যগুলো কেটে দিলাম, এই 0 0 0 0, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 24 120, আর এটা হচ্ছে 4 4 6 24। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6%। ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সময় পরীক্ষায় পড়েছে।
ওয়েলকাম এভরিওয়ান। সরল সুদ কষার 15 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে লিখবো যে সমিতির ধার নেওয়া মোট টাকা, এটা অর্থাৎ আসল পি ব্র্যাকেটে সমান 15,000 টাকা। ঠিক আছে, তো এটা 15,000 টাকা। আর তারপরে বলা আছে সময়টা কত, 5 বছরের জন্য। তো তারপর লিখেছে মোট সময় টি সমান 5 বছর। আর কত টাকা শোধ করতে হয়েছে না, 22,125 টাকা শোধ করতে হয়েছে। তাহলে এটাই হলো সুদ প্লাস আসল, যে টাকাটা ধার নিয়েছিল এটা সুদ প্লাস আসল। আর এখানে বের করতে বলেছে সরল সুদের হার কত। তাহলে এখানে লিখবে যে ধরিলাম বার্ষিক সরল সুদের হার সমান R%। তো এবারে তাহলে এখান থেকে আর কি বাকি রইলো, সুদটা কত সেটা আমাকে দেখতে হবে। তো তাহলে এটা যদি আয় লিখি, আয় সমান কি না, যত টাকা শোধ করতে হয়েছে সেটা থেকে আসলটা বাদ দিয়ে দিলেই সুদটা হয়ে যাবে। তাহলে সুদ প্লাস আসল হচ্ছে 22,125 মাইনাস 15,000। তাহলে এটা হয়ে যাচ্ছে 7,125। 7,125 টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে সরল সুদের হার। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আগের অঙ্ক বলতে করেছি। তাহলে আমরা জানি আই সমান PTR বাই 100। এখান থেকে একবারে আর সমান লিখে দেবো, আর সমান 100 গুণিত আই বাই PTA। পি হচ্ছে কত, আসল হচ্ছে 15,000। আর আসল 15,000 গুণিত টি, কত 5। ঠিক আছে, তাহলে এবারে এটা কাটাকাটি করবো। 100 গুণিত 7,125 বাই 15,000 গুণিত 5। ঠিক আছে, কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 0 0 0 0। এবারে আমি 5 দিয়ে কাটবো। 5, ঠিক আছে, 5 একে 5, 5 করলে 7, 2 21, 4 5 20, 2 করলে 20, 1 2 12। তাহলে 5 দুগুণে 10, 10 হলে 2 আর 5, 5 5 25। ঠিক আছে, এটা আমি মুখোমুখি করলাম যে না পারবে সাইডে 7,125 কে 5 দিয়ে ভাগ করলে এটা হবে, বেরোলো। এবার এখানে আছে 150। এটা 5 দিয়ে করলে কি হবে, 5 30 150, 3 5 15, 30 কে 5 দিয়ে গুণ করলে 150, 5 আবার 5 দিয়ে কাটবো, 5 আবার মুখোমুখি করছি। তাহলে 5 5 দুগুণে 10, 4 আর 2, তাহলে 5 আসলে 40, 2 5 5 5 25, 5 285 হবে, 1425। আবার এটা 5 দিয়ে কাটবো, তাহলে এটা যাচ্ছে 6 6 5 6 30। তাহলে 5, এটা হয়ে যাচ্ছে 5 5 25, 5 করলে 8 3 35, 5 7 35 57। আবার এটা কাটবো 2 দিয়ে, 2 3 3 গুণে 6 আর 3 19 57 19। তাহলে এটা আমার কত বেরোচ্ছে, 19/2 এত পার্সেন্ট। তাহলে সরল সুদের হার 19.2%। বা এটাকে ভাগ করলে এটা হবে 9 দুগুণে 18 সমান 9.12%। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, 9.12%। ঠিক আছে, তাহলে এরপরে 16 থেকে অঙ্কটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে সরল সুদ কষার প্লেলিস্ট আছে ওখানে যে অন্যান্য অঙ্কগুলি পেয়ে যাবে। ওয়েলকাম এভরিওয়ান। সরল সুদ কষার 16 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তাহলে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন তার হিসাব করতে হবে। তাহলে আমি প্রথমেই ধরে নেব যে মনে করি আসলাম চাচা ব্যাংকে জমা রাখেন X টাকা। তাহলে মোট টাকা যেহেতু 1 লাখ, তাহলে পোস্ট অফিসে জমা রাখেন এই 1 লাখ মাইনাস X এত টাকা। ঠিক আছে,
তাহলে বলে দিয়ে আসলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% 6%, আর তিনি প্রতি বছর সুদ বাবদ মোট পান 5,400 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যেটা করতে হবে, ব্যাংক থেকে কত টাকা সুদ পাই আর পোস্ট অফিস থেকে কত টাকা পাই, সেই দুটো ইন্টারেস্ট যোগ করে দিলেই সেইটা সমান 5,400। তাহলে প্রথমে আমি লিখবো ব্যাংক থেকে প্রাপ্ত ব্যাংক থেকে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ সমান, এটা I1 নাম দিই। তাহলে PTR বাই 100 সরল সুদের যে ফর্মুলা, তাহলে ব্যাংকের ক্ষেত্রে পি মানে আসল কত, আসল হচ্ছে এক্স গুণিত টি সময় কত, সময় 1 বছর, গুণিত আর কত, ব্যাংকের সরল সুদের হার হচ্ছে 5%, 5 বাই 100, তাহলে এটা হচ্ছে 5x বাই 100 এত টাকা। এটা ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। এবার কি পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ কত, তাহলে এদিকে লিখবো পোস্ট অফিস থেকে। পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ, তাহলে এটা যদি I2 নাম নিই, একই রকম ভাবে I সমান PTR বাই 100 সেই ফর্মুলা থেকে এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে পি হয়ে যাবে এইটা 1 লাখ মাইনাস এক্স 2 মাইনাস এক্স টি কত, টি সেই 1 বছর, আর কত এখানে 6 বাই 100 এত টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ পেয়েছে 1 বছরে কত, 5,400 টাকা। তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান 5,400। তাহলে লিখে দেবো শর্তানুসারে 5x বাই 100 5x বাই 100 প্লাস ওইটা, তাহলে এটা গুণ করলে কি হবে, 6 6 এর গায়ে 5টা 1 2 3 4 5 মাইনাস 6x বাই 100 সমান 5,400। ঠিক আছে, তাহলে এটা কি থেকে কি পাবো, এটা যদি নিচে 100 লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে 5x প্লাস 1 2 3 4 5 মাইনাস 6x সমান 5,400। ঠিক আছে, তাহলে এবারে এদিক থেকে যাবে, বা এদিকটা মাইনাস 6x আছে, এদিকে 5x আছে, তাহলে যেহেতু 6x থেকে 5x বিয়োগ হবে তো এর সাইনটা কি আছে, নেগেটিভ, কাজে এটাই যাবে নেগেটিভ সাইন। তাহলে আগে এটা লিখে দেবো 1 2 3 4 5 মাইনাস এক্স সমান এই 54 গুণিত 100, এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5 4 দুটো শূন্য আর এই দুটো শূন্য বসে যাবে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে যাবে, বা এইটা থেকে এটা বিয়োগ করে দেবো, মাইনাস 5 4 1 2 3 4 আর এই মাইনাস এক্সটাকেও বিয়োগ করতে হবে এক্স, তাহলে এটা বিয়োগ করলে কত বেরোবে, এক্স সমান, তাহলে এটা এক্স সমান লিখতে পারবো কত, 0 0 0 0, 60 থেকে 54 বিয়োগ করলে হবে 6, 60,000। তাহলে এখানে বলবো যে আসলাম চাচা ব্যাংকে রেখেছিল 60,000 টাকা। তাহলে ঠিক একই রকম ভাবে এবার বলে দেবো পোস্ট অফিসে তিনি রেখেছেন কত, তাহলে পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। অতএব ঠিক আছে, কথাটা লিখে দেবো আলাদা করে, যে অতএব ব্যাংকে রাখেন সমান 60,000 টাকা, এবং পোস্ট অফিসে রাখেন সমান, ঠিক আছে, 1 2 3 4 5 সমান 40,000 টাকা। ঠিক আছে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এইভাবে করে ফেলবে। এরপরে 17 দাগের অঙ্কটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আর অন্যান্য অঙ্কগুলি দেখতে হলে সরল সুদ কষার যে প্লেলিস্ট আছে ওখানে যেয়ে দেখে নিন। ওয়েলকাম এভরিওয়ান।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষা এর 14 দাগের অঙ্ক যেটা বলা আছে যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। তাহলে ব্যাংকে ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলা আছে। তাহলে এখানে লিখবে প্রথমে অমল রায়ের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাংকে, আর পশুপতি ঘোষের ক্ষেত্রে এটা হচ্ছে পোস্ট অফিসে। তাহলে অমল রায়ের ক্ষেত্রে দুজনেই ব্যাংকে এবং পোস্ট অফিসে যথাক্রমে 2000 টাকা জমা রেখেছে। তো তাহলে প্রথমে অমল রায়ের ক্ষেত্রে আসল ফি সমান 2000 টাকা। এবারে বলেছে ফেরত কত পেয়েছে, যে সুদ সহ যথাক্রমে 2360 টাকা ফেরত পেয়েছে। তাহলে সুদ প্লাস আসল সমান 2360। তাহলে এখান থেকে আমি সুদটা পেয়ে যাবো, যেহেতু সুদ প্লাস আসল 2360, আসল ছিল 2000, তাহলে সুদ এখানে প্যাকেটে I1 লিখলাম সমান 2360 মাইনাস 2000 সমান 360 টাকা। আচ্ছা, এখানে ধরে নেব যে বার্ষিক সরল সুদের হার, এখানে ব্যাংকে লিখবো, ধরে নাও ব্যাংকে বার্ষিক সরল সুদের হার R1%। ঠিক একই রকম ভাবে পশুপতি ঘোষের ক্ষেত্রেও আসল হচ্ছে 2000 টাকা, সুদ প্লাস আসল অর্থাৎ যেটা ফেরত পেয়েছে 2480, সময় সমান 3 বছর, উভয়ের ক্ষেত্রে এখানে সুদ I2 সমান 2480 থেকে 2000 বাদ দিলে হবে 480 টাকা। আর এখানে ধরে নেব যে পোস্ট অফিসে সরল সুদের হার R2%, ঠিক আছে, এখানে পোস্ট অফিসে লিখব। তাহলে অতএব আমার এখানে কিছু R1 আর R2 বার করতে হবে। তো আমরা জানি কি I1 সমান PT R1 বাই 100, I সমান PTR বাই 100, আমার হচ্ছে R1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখবো ইমপ্লাইজ R1 সমান 100 গুণিত I বাই P গুণিত T। তাহলে এটা কত হচ্ছে 100 গুণিত I1 কত 360 বাই P গুণিত T, P কত আছে 2000 গুণিত T হচ্ছে 3 বছর। তাহলে এখানে 3টে শূন্য কেটে দিলাম, এই 0 0 0 0 0 2 18 দুগুণে 36 3 6 18 সমান 6%। তাহলে ব্যাংকে সরল সুদের হার হলো 6%। ঠিক একই রকম ভাবে পোস্ট অফিসে পশুপতি ঘোষের ক্ষেত্রে বের করে নেবো। এখানে একবারে ডাইরেক্ট লিখছি, এখানে ফর্মুলা লিখে দিয়েছি, ডাইরেক্ট এখানে লিখছি। অতএব R2 সমান 100 গুণিত I2 বাই P গুণিত T। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে 100 গুণিত I2 কত আছে 480 বাই T হচ্ছে 2000 গণিত T হচ্ছে 3। তাহলে এখানে 3টে শূন্য কেটে যাবে, 0 0 0 0 0 2 24 দুগুণে 48 3 3 আসতে 24 সমান 8%। তাহলে ব্যাংকে ও পোস্ট অফিসে শতকরা বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত, এই কথাটা লিখবে। নির্ণয় অনুপাত হচ্ছে, পুরো লাইনটা লিখবে যে ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত 6:8। 6:8 মানে কি 3 দুগুণে 6 4 দুগুণে 8 সমান 3:4। ঠিক আছে, এটা খুব ভালো। তো সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে ওখানে দেখে নেবে। আর এরপরে 15 টাকার অঙ্কের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর গণিত কোষে থেকে 2 সরল সুদ কষার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই ভিডিওটি করব। সেটা হলো 18 দাগের অঙ্কটা। এই অঙ্কটা যেটা বলা আছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তো ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে? তাহলে এখানে সরল সুদের যে হার সেটা ফিক্সড আছে 5%। তো তিনি কি করছেন যে টাকাটা প্রথমে জমা দিচ্ছেন, প্রথমে তুলে নিচ্ছেন আবার জমা দিচ্ছেন। তাহলে প্রথম 3 মাসের আমরা হিসাবটা করব, মোট সুদ কত পাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্রথম, ঠিক আছে, প্রথম 3 মাসের জন্য 3 মাসে আসল সমান কত 15,000 টাকা। 3 মাসে আসল 15,000 টাকা। তাহলে সুদ এটা যদি I1 দিই, তাহলে I1 সমান PTR বাই 100। তাহলে P কত? P হলো 15,000
গুণিত টি, এখানে টি সমান কত না, টি যেহেতু 3 মাস, 3 মাসের ইন্টারেস্ট বার করবো, তাহলে 3 মাস সমান কত, 3 মাস সমান 3/12 বছর, ঠিক আছে, টি। তো এখানে সময়টা 3/12 বছর সমান 1/4 বছর। তাহলে পি গুণিত টি গুণিত আর, আর কত, আরটা ফিক্সড সবসময়, আর হচ্ছে 5 বাই কত 100, ঠিক আছে, পিটি আর বাই 100। তো এটা 100টা নিচের দিকে আগে যেহেতু অঙ্কে করেছি আর তবুও দেখে দিচ্ছি। তো এটা পিটিআর বাই 100 যদি এরকম করি, লব বাই হর করতে হবে, তো উপরে লব হর আছে, নিচে লব আছে হর নেই, তাহলে 100/1। তাহলে এটা কিভাবে হবে, তাহলে 1500 15,000 গুণিত 3 গুণিত 5 ফার্স্ট ইন্টু লাস্ট গুণিত 1, আর এটা যাচ্ছে 12 গুণিত 100, ঠিক আছে, সেকেন্ড ইন্টু থার্ড, ঠিক আছে, এভাবে লিখে দিলাম। তার নাহলে ডাইরেক্ট এরকম লিখেও করা যাবে, 15,000 গুণিত 3/12 গুণিত 5/100, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন প্রসেস, লব বাই হর করে করলে ভুল হবে না। তাহলে এটা কারাগারি করবো কি হচ্ছে 0 0 0 0, তো যে পারবে এভাবে করবে, নাহলে এইভাবে করবে। তাহলে এটা 3 4 12 4, তো আর কাটা যাচ্ছে, হয়ে যাক, এটাই যাচ্ছে, এটা 2 2 দুগুণে 4, আর এটা যাচ্ছে 75 দুগুণে 150। তাহলে উপরে কি করে থাকছে, উপরে থাকছে 5 গুণিত 75, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, হাতে 36 37, 375/2 এত টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ হচ্ছে 375/2 এত টাকা। তাহলে এটাকে হিসাব করলে কত হবে, 375 একে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 1 2, 2 করলে 3 1 17, 8 দুগুণে 16, 6 করলে 7 1 15, 7 দুগুণে 14, 4 করলে 5 1 10, 5 দুগুণে 10, ঠিক আছে, 187.50 টাকা। তাহলে সমান 187.50 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম 3 মাসের ইন্টারেস্টটা বেরোলো 187.50 টাকা, ঠিক আছে। উপরটা এগুলো মুছে দিচ্ছি, যেহেতু আবার পরে বের করতে হবে। প্রথম 3 মাসের ইন্টারেস্ট বেরোলো 187.50 টাকা, শুধু এই নিচের টাকা রাখলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে 3 মাস পর সে 3,000 টাকা তুলে নিয়েছে, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর, অর্থাৎ পরবর্তী আবার 3 মাসের ইন্টারেস্ট বের করতে হবে, কারণ 3 মাস পর তুলেছে এবং আরো 3 মাস সে ওইভাবেই টাকাটা রেখেছে, আরো 3 মাস পর সে 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে এটা হিসাবটা করলে এভাবে দাঁড়াবে, প্রথম 3 মাস, তারপরে আবার 3 মাস, তারপরে 6 মাস। যে প্রথম 3 মাসে আমার ইন্টারেস্ট বেরিয়েছে 187.50 টাকা, আবার এই দ্বিতীয় 3 মাসের বার করবো, আর তারপরে শেষকালে 6 মাসের বার করবো, ঠিক আছে। তাহলে 3 মাস সমান কত, 3/12 বছর, এটাও 3/12, আর এটা 6 মাস মানে হলো 6/12, যেহেতু সব বছরে করে, ঠিক আছে, সময়গুলো কেটে এটা। তাহলে প্রথমটা বের করা আমার হয়ে গেছে 187.50 হয়ে যাবে। দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে, দ্বিতীয় 3 মাসে কি বলছে যে আসলটা থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এখানে এখানে আসল কত, এখানে আসল হচ্ছে 12,000, ঠিক আছে, বাকি আর সময় কত, সময় এটা। তাহলে এখানে লিখবো যে দ্বিতীয় 3 মাসে, দ্বিতীয় 3 মাসে তার আসল, এটা যেটা নিজের মতো লিখে নেবে, আসল সমান 15,000 মাইনাস 3,000 সমান 12,000 টাকা, 12,000 টাকা, আর সময়টা 3/12, অর্থাৎ প্রাপ্ত সুদ, দ্বিতীয় 3 মাসে প্রাপ্ত সুদ তাহলে কত হবে, তাহলে পিটিআর বাই 100 কি কত, 12,000, টি কি কত, কি হচ্ছে 3/12, আগে দেখিয়ে দিয়েছি ভেঙে ভগ্নাংশ লব করে, এখন আর করছি না, ডাইরেক্ট করছি 3/12, আর গুণিত আর, আর কত, তাহলে আর সবসময় ফিক্সড আছে 5/100, দ্বিতীয় 3 মাসে প্রাপ্ত সুদ। তাহলে এটা কত হচ্ছে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এটা হচ্ছে 12, 12 10 120, ঠিক আছে, 12 10 120, তাহলে এটা কত হচ্ছে 3 5 15 150 টাকা। তাহলে দ্বিতীয় 3 মাসে আমার প্রাপ্ত সুদ কত পেলাম, 150 টাকা। তাহলে এখানে, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য লিখছি, আমরা পরপর লিখি যে দ্বিতীয় 3 মাসে প্রাপ্ত সুদ হলো 150 টাকা, ঠিক আছে। এরপরে সে কি করেছে, এরপরে সে আসলের সঙ্গে সে 8,000 টাকা যোগ করেছে। তাহলে শেষ 6 মাসে, আসল সমান কত না, 15,000 থেকে 3,000 তুলে নিলে দ্বিতীয় 3 মাসে তার আসল ছিল 12,000,
আগেরটাই 12,000 ছিল, এখন আরো 8,000 যোগ হয়েছে, তাহলে 12,000 প্লাস 8,000 সমান 20,000। দ্বিতীয় শেষ 6 মাসে আসল হচ্ছে 20,000 টাকা। আর এখানে সময় কত? 6 মাস মানে 6/12 বছর। তাহলে এখানে সুদ সমান, এটা I3 বলি, I3 না বলবো, সুদ সমান এখানে কত? তাহলে PTR/100, পি কত? পি হচ্ছে 20,000 গুণিত টি, টি হচ্ছে 6 মাস মানে 6/12 গুণিত আর হচ্ছে 5/100। তাহলে কাটাকাটি করবো, 0 0 0 0, 6 দুগুণে 12, 2, এবার হচ্ছে 2 আর 200, 100 দুগুণে 200, তাহলে এটা যাচ্ছে 500। তাহলে শেষ 6 মাসে তার ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা পাচ্ছে। তাহলে তিনি মোট কত টাকা সুদ পাচ্ছেন এই তিনটে যোগ করে ফেলব, ঠিক আছে? তাহলে বলবো বছরের শেষে মোট প্রাপ্ত সুদ, মোট প্রাপ্ত সুদ সমান ওই তিনটে যোগ করবো, ঠিক আছে? 187.50 প্লাস 150 প্লাস 500, এটা যোগ করলে কত হবে? না, প্রথমে 50 তো বসে গেল দশমিকের পরে, তারপরে হচ্ছে 7, এটা 0.7, এটা হচ্ছে 5, 8 5 13, 3 হাতে 1, আর 5 1 6, 1 7 আর 1 8, 837.50, ঠিক আছে? এই যে এই 5 আর 8, 8 5 13, 3 হাতে 1, 5 আর 6, 4 7, 7 আর 837.50 টাকা তার মোট সুদ পাচ্ছে। তাহলে কোশ্চেনে জানতে চেয়েছে যে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট কত টাকা পাবে। তাহলে এখানে লিখে দেবো যে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট পাবেন, সুদে আসলে মোট পাবেন সমান এই 20,000 প্লাস 837.50 সমান 20,000, 20,837.50। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? কাজে হয়ে গেল। আর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে 19 অঙ্কটা, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নেবে। আর সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলের যে সরল সুদ কষার প্লেলিস্ট আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান। সরল সুদ কষার 17 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা যেটা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7% হলে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো তাহলে প্রথমে ধরে নেবো যে তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা, যেহেতু তার মোট টাকা 10,000, তাহলে দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস, আচ্ছা এটা মোট টাকাটা আছে 10,000, 2 3 4, 10,000 মাইনাস X টাকা। তো তারপরে বলে দিয়েছে দুই ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% ও 7% যথাক্রমে, মোট সময় 2 বছর, আর মোট সুদ পেয়েছে 1280 টাকা। তাহলে দুটো ব্যাংকে যে প্রাপ্ত সুদ সেইটাকে যোগ করলে হবে 1280, ঠিক আছে? ওখান থেকেই পেয়ে যাবো। তাহলে এখানে লিখবো প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ, এটা যদি I1 নাম দিই, I1 সমান PTR/100, পি কত? পি মানে আসল, আসল হলো X, টি সময় কত? 2 বছর, গুণিত আর কত? 6% বাই 100, ঠিক আছে? এটা হলো প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। এটা কত বেরোচ্ছে? 12X বাই 100। এবারে দ্বিতীয় ব্যাংক থেকে একই রকম ভাবে, দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ, ঠিক আছে? এটা লিখে দেবে। তাহলে এটা কত যাচ্ছে? I2 সমান, তাহলে এখানে হচ্ছে 10,000 মাইনাস X, পি সমান মাইনাস X গুণিত টি মানে হচ্ছে 2 গুণিত আর হচ্ছে 7 বাই 100, এত টাকা। তাহলে এই দুটো যোগ করলে হবে 1280 মোট ইন্টারেস্ট। তাহলে শর্তানুসারে তাহলে এই দুটো যোগ করবো, করলে হবে 1280, 12X বাই 100 প্লাস এটা তো 7 গুণে 14, তাহলে 14 লিখবো, দিয়ে 4 শূন্য 1 2 3 4 আর মাইনাস 14X
বাই 100 সমান এদিকে আছে সমান ইন্টারেস্ট 1280। তাহলে বাই এখান থেকে লিখতে পারবো 100 লসে করলে এটা হবে 12x প্লাস 1 4 1 2 3 4 মাইনাস 14x সমান 1280। তাহলে বা এখান থেকে উপরটা কি পাবো 14x থেকে 12x বিয়োগ যাবে, যেহেতু এখানে 14x আছে এটা 12x আছে, তাহলে সাইনটা হবে -2x প্লাস 1 4 0 0 0 0 সমান এটা গুণ হয়ে যাবে 1 2 8 0 আর এখানে এই দুটো শূন্য বসে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো বা -2x ইকুয়াল টু 128000 মাইনাস 14000। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, না এটা বিয়োগ করলে হবে 12,000, তো -12,000। ঠিক আছে, এই 1,40,000 থেকে এইটা বিয়োগ করতে হবে 1,28,000, কাজে কত থাকবে 12,000, আর চিহ্নটা নেগেটিভ হবে কারণ এইটা যেহেতু বড় সংখ্যা আছে। তাহলে বা x সমান কি হবে এই 12,000 বাই 2 -2 -12,000 বাই -2 কাটাকাটি করলে হবে 6,000। ঠিক আছে, তাহলে x সমান হচ্ছে 6,000, যেহেতু উভয় দিকে মাইনাস আছে কাজে এটা প্লাসে নিয়ে যাবে। তাহলে x সমান যদি 6,000 হয় তাহলে মোট টাকা 10,000, তাহলে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় ব্যাংকে রাখবেন কত 10,000 মাইনাস 6,000 সমান 4,000। অর্থাৎ প্রথম ব্যাংকে রাখেন সমান 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রাখেন সমান 10,000 মাইনাস 6,000 সমান এটা কত হয়ে যাবে 4,000 টাকা। ঠিক আছে, এটা গেল অ্যান্সার। তাহলে এরপরে 18 দাগের অঙ্কটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আর সরল সুদ কথার অন্যান্য অঙ্কগুলি পেতে হলে এই চ্যানেলে যে প্লেলিস্ট আছে ওখানে যে দেখে নিন। ওয়েলকাম এভরিওয়ান, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সরল সুদ কষার 19 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করতে বলেছে। তো তাহলে প্রথমে ধরে নেব যে রহমত চাচা এই ব্যাংক থেকে টাকা নেওয়ার x বছর পর মোট টাকা শোধ করেছে। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিতে হবে x বছর পর টাকা শোধ করেছে, তাহলে থেকে মোট কত টাকা শোধ করতে হবে না 2,40,000 প্লাস কত না প্লাস 2,40,000 টাকার x বছরের সুদ। ঠিক আছে, তাহলে লিখবে যে 2,40,000 টাকার x বছরের সুদ 12% হারে। ঠিক আছে, এখানে সরল সুদের আর সমান 12%, আর সময় হচ্ছে t সমান x বছর। ঠিক আছে, তাহলে প্রথমেই লিখবে যে 2,40,000 টাকার x বছরের সুদ 12% হারে x বছরের সুদ। তাহলে ইন্টারেস্টের ফর্মুলা কি i সমান PTR বাই 100। তাহলে এখানে p কত, p হচ্ছে 2,40,000 গুণিত t মানে হলো x গুণিত r হলো 12 বাই 100, 0 0 কেটে গেল। তাহলে এটা থাকছে 2,400 গুণিত 12 গুণিত x টাকা। ঠিক আছে, তাহলে তাকে মোট শোধ করতে হবে কত 2,40,000 টাকা প্লাস 2,400 গুণিত 12 গুণিত x এত টাকা। যদি প্যাকেট দিয়ে দিই, ঠিক আছে, তাহলে প্রথমে লিখবে
যে 2,40,000 টাকা 12% হারে x বছরের সুদ হচ্ছে এইটা। তাহলে সুতরাং তাকে মোট সুদ করতে হবে সমান এইটা। এবারে এই টাকাটা শোধ করতে হবে। এরপর বলা আছে যে তিনি ধার নেওয়ার 1 বছর পর তিনি তার বাড়িটি ভাড়া দেন। বাড়ি ভাড়া দিয়ে যে বাড়ি ভাড়া দেয় প্রতি মাসে 5200 টাকা, ঠিক আছে, 5200 টাকা করে ভাড়া দিয়ে সে এই টাকাটা শোধ করবে। তাহলে সে কত বছর পর শোধ করবে? ঠিক আছে, কোশ্চেনটা মুছে দিচ্ছি। তো এখানে দেখো, যদি মোট সময়টাকে x বছর ধরি, মোট সময়টা x বছর, সে বাড়ি ভাড়া দিচ্ছে কত না 1 বছর পর থেকে, তাহলে এটা মনে করো 1 বছর, তাহলে এখানটা 1 বছর, এই সাইডে এটা বাড়ি ভাড়া দিচ্ছে, এটা কত বছরের জন্য না x-1 বছর, কারণ প্রথম বছর সে কোনো বাড়ি ভাড়া দেয়নি। তাহলে সে মোট কত বছর বাড়ি ভাড়া দিয়েছে? x-1 বছর। আচ্ছা, 1 মাসে কত টাকা বাড়ি ভাড়া পেয়েছে? 5200 টাকা। তাহলে 1 বছরে কত টাকা বাড়ি ভাড়া পাচ্ছে? 5200 গুণিত 12। 1 বছরে কত বছর বাড়ি ভাড়া দিয়েছে? না x-1 বছর এর বাড়ি ভাড়া নিয়েছে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি এই টাকাটাই সে বাড়ি ভাড়া থেকে পেয়েছে, এই টাকাটাই সে পেয়েছে এবং এই টাকাটাই শোধ করেছে। তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা। তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে? শর্তানুসারে 5200 গুণিত 12 গুণিত x-1 সমান এইটা 2,40,000 প্লাস 2400 গুণিত 12 গুণিত x, ঠিক আছে। এখান থেকে আমি x বের করব। তাহলে দেখো এবারে কি পাবো, 5200 গুণিত 12 x-1 সমান, এদিকে যেটা করব এটা 2400 কমন নিয়ে নেবো, ঠিক আছে। এটা কত? এটা বানালো 2400 গুণিত 10 এই 100, আর এটা হলো 2400 গুণিত 12 গুণিত x। তাহলে এটা যদি 2400 কমন নিয়ে নিই, তাহলে এটা কি থাকছে? এটা ভিতরে এটা থাকছে 100 আর প্লাস এটা হচ্ছে 12 গুণিত x মানে 12x, ঠিক আছে। তারপরে কাটাকাটিটা করবো। দেখো এখানে এই 0 0 0 0 কেটে গেল। এবারে 12 দুগুণে 24 2 আর 2 26 দুগুণে 52, তাহলে বা কি থাকছে 26x মাইনাস 26 সমান 100 প্লাস 12x, ঠিক আছে। এটা এমনি করে কাটলাম, নাহলে এইটা তলায় নামিয়েও কাটা যাবে। 2400 টাকা নিচে করে দিবেন, তাহলেও কাটাকাটিটা ঠিক একইভাবে হবে, ঠিক আছে। তাহলে বা এটা কি যাচ্ছে 26x মাইনাস 12x সমান 100 প্লাস 26টা ওদিকে গেল সমান 126, বা এটা যাচ্ছে 14x সমান 126, বা x সমান 126/14 সমান 9। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে কোশ্চেনে যেটা চেয়েছিল যে কত বছর পর তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, না এটা উত্তর হবে 9 বছর পর। ঠিক আছে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের 10ম শ্রেণীর গণিত কোষে থেকে 2 সরল সূচক সার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই ভিডিওতে আলোচনা করব। সেটা হলো 20 দাগের অঙ্কে, যেটা বলা আছে যে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে।
ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এখানে বলে দেওয়া আছে 10%। তাহলে মেয়েদের বর্তমান বয়স বলে দেওয়া আছে, বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তাহলে প্রত্যেক মেয়ের জন্য তিনি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন তা হিসাব করতে হবে। তাহলে প্রথমেই ধরে নেব, মনে করি যে রথিনবাবু বড় মেয়ের জন্য রাখেন X টাকা এবং ছোট মেয়ের জন্য রাখেন Y টাকা। সরল সুদের হার 10%, বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 8 বছর। তাহলে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে তখন তারা টাকাটা পাবে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সময়টা কত হবে বা বড় মেয়ের ক্ষেত্রে টাকাটি খাটবে, বড় মেয়ের ক্ষেত্রে টাকাটি খাটবে, বড় মেয়ের ক্ষেত্রে খাটবে সমান 18 মাইনাস বর্তমান বয়স কত 13 বছর সমান কত 5 বছর। আর ছোট মেয়ের ক্ষেত্রে টাকাটা খাটবে, তো এখানে ছোট মেয়ের বয়স 18 থেকে 8 বাদ দিতে হবে সমান 10 বছর। ঠিক আছে, তো উভয় মোট কত টাকা করে পাবে না 1,20,000 টাকা করে পাবে প্রত্যেক। তাহলে এবারে লিখবো, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে তাহলে ওই কথাটা লিখবো, X টাকা কত বছরের 5 বছরের সুদ সমান কি হচ্ছে I সমান PTR বাই 100। তাহলে P মানে আসল কত X গুণিত T হচ্ছে 5 গুণিত R হচ্ছে কত সরল সুদের হার বলে দিয়েছে 10%, PTR বাই 100। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে ওই টাকাটা 5 বছর পর সুদ যেটা পাবে সেটা হলো এইটা। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে 0,0,5 দুগুণে 10 সমান X বাই 2 এত টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আসল প্লাস এই সুদ এই দুটো মিলিয়েই তো হবে 1,20,000 টাকা। তাহলে শর্তানুসারে X প্লাস X বাই 2 এইটা সমানই তো কত বলে দিয়ে আছে 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমি X পেয়ে যাবো, বা 2X প্লাস X বাই 2 সমান 1,20,000, বা 3X বাই 2 সমান 1,20,000, বা 3X সমান 12 দুগুণে 24 1 2 3 4, বা X সমান 2,40,000, বা এটাই আসবে 3। তাহলে এটা কাটলে হবে 3 আসলে 24 1 2 3 4 80,000 টাকা। তাহলে তিনি বড় মেয়ের জন্য জমা রাখেন 80,000 টাকা। ঠিক একই রকম ভাবে ছোট মেয়ের জন্য কত টাকা জমা রাখেন সেটা হিসাবটা হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম ভাবে হিসাবটা করে ফেলবো। তাহলে এবার লিখবো ছোট মেয়ের ক্ষেত্রে Y টাকার, যেহেতু Y টাকা ধরেছি প্রথমে, Y টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ কত হবে, তাহলে টাকাটা Y PTR বাই 100, Y গুণিত T মানে কত 10 গুণিত R মানেও 10, যেহেতু সরল সুদের হার 10% বলেছে, বাই 100। ঠিক আছে, তাহলে এটা 0,0,0,0 সমান Y টাকা। ঠিক আছে, কাজে এই ছোট মেয়ের ক্ষেত্রে যেটা ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ সেটা হয়ে যাচ্ছে Y টাকাই হচ্ছে, ওই টাকাটি হচ্ছে। তাহলে শর্তানুসারে ছোট মেয়েও 18 বছর বয়স হলে 1,20,000 পাবে। তাহলে আসল হচ্ছে Y টাকা প্লাস ইন্টারেস্ট সরল সুদ হচ্ছে Y সমান 1,20,000 এত টাকা, বা 2Y সমান 1,20,000, বা Y সমান বাই 2 6 1 2 3 4, ঠিক আছে 60,000 টাকা। তাহলে এখানে লিখে দেবো ছোট মেয়ের দাম, এটা কথাটা লিখে দিবে শেষকালে যে বড় মেয়ের নামে জমা ছিল 80,000 টাকা, ছোট মেয়ের নামে জমা ছিল 60,000 টাকা। তাহলে হয়ে গেল অ্যান্সার। তো সরল সুদ কষার যে 1 থেকে 20 দাগের যতগুলো বড় অঙ্ক আছে সব অঙ্কগুলি করা হয়ে গেল। আর প্রত্যেকটা অঙ্ক তার পরবর্তী অঙ্কের লিঙ্ক, তার সেই অঙ্কের ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যেমন 19 দাগের অঙ্কের লিঙ্কে 20 দাগের অঙ্কের লিঙ্ক দেওয়া আছে, ঠিক সেই রকম ভাবে 1 দাগের অঙ্কের লিঙ্কে এই ডেসক্রিপশনে 2 দাগের অঙ্কের লিঙ্ক দেওয়া আছে, 2 দাগের অঙ্কের লিঙ্কে 3 দাগের অঙ্কের লিঙ্ক দেওয়া আছে। তো এইরকম আলাদা ভাবে প্রত্যেকটা অঙ্ক করা আছে এই কারণে, কারণ যার যে অঙ্কটা প্রয়োজন শুধুমাত্র সে সেই অঙ্কটাই দেখবে, একটানা ভিডিও দেখার দরকার নেই।
যে অঙ্কগুলো নিতে পারবেন যে চেষ্টা করবে, আর যেই অঙ্কটা বুঝতে পারবে না বারবার সেই ভিডিওটাকে চালিয়ে সেই অঙ্কটাকে দেখে এইভাবে করে নেবে। ঠিক আছে? আর অন্যান্য চ্যাপ্টারের ভিডিও দেখতে হলে যে এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখানে যে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।